আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে টেকনিক্স এডুকেশনের নতুন একটি ভিডিওতে নতুন একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে হলো আমাদের জীববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ে যে অধ্যায়টা আছে রেচন প্রক্রিয়া, তার যে বোর্ড সিকিউ কোশ্চেনগুলো আছে তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বোর্ড 2023 এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো প্রশ্নটাতে কি বলছে, দেখো এখানে বলছে সেলিমের নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বর্জ্য পদার্থ নিষ্কাশনে এটা একটা পয়েন্ট, সিমবিচির মতো দেখতে অঙ্গটি বিকল হয়ে গিয়েছে। সিমবিচির মতো দেখতে অঙ্গটি বিকল হয়ে গেছে। ডাক্তার একটি মেশিনের সাহায্যে রক্ত পরিশোধনের ব্যবস্থা অথবা নিকট আত্মীয়ের কাছ থেকে উক্ত অঙ্গের পরামর্শ দিলেন, উক্ত অঙ্গ গ্রহণের পরামর্শ দিলেন। তো ঠিক আছে, কোশ্চেনগুলো একটু বোঝার ট্রাই করি। দেখো এখানে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের কথা বলা হয়েছে, সাথে সাথে সেটা অঙ্গটা দেখতে কেমন, সিমবিচির মতো। তাহলে এই দুইটা পয়েন্টকে যদি আমি একসাথে আনি, তো এটা একটা অঙ্গকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে কিডনি বা বৃক্ক। ঠিক আছে, দেখতে সিমবিচির মতো, একসাথে সে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করে দিতেছে, তাহলে অঙ্গটা কি হবে, কিডনি বা বৃক্ক। তো ডাক্তার কি তাকে পরামর্শ দিছে, একটা বলছে হচ্ছে মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন, একটা কি মেশিনের সাহায্যে যেটা হচ্ছে কৃত্রিম, আর একটা বলছে অথবা নিকট আত্মীয়ের কাছ থেকে অঙ্গটা গ্রহণ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো মেশিনের সাহায্যে ওটা কি কৃত্রিম, আর যে নিকটাত্মীয় তাদের থেকে অঙ্গ প্রতিস্থাপন সেটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন বা বৃক্ক ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি উদ্দীপক। তারপর বলা হয়েছে ক নম্বর প্রশ্নে যে হাইলাস বা হাইলাস না বলে যদি বলে হাইলাম, হাইলাস না বলে যদি বলে হাইলাম, তাহলে সেম রিপ্লাই বা সেম আনসার। ঠিক আছে, হাইলাস বা হাইলাম কাকে বলে। আসো আমরা হচ্ছে বৃক্ক, এটার চ্যাপ্টারটা পড়তেছি, বা রেচন প্রক্রিয়া। এটার রেচন প্রক্রিয়ার মূল অঙ্গ কোনটা, বৃক্ক বা কিডনি। বৃক্কের যে বাইরের দিকে অংশ তাকে আমরা কি বলবো, দেখো। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি একটা বৃক্ক, এর বাইরের দিকের অংশটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে উত্তল। আর ভিতরের দিকে অংশটা, এটা দেখো এই অংশটা, এটা হচ্ছে অবতল, আর বাইরের দিকে অংশটাকে কি বলতেছি, উত্তল। বাইরের দিক বা পাশের দিকে, যেহেতু এটা আমাদের কিডনি এভাবে থাকে, অ্যাঙ্গেলটা কনকেভিটি বা অবতল দিকটা থাকে ভিতরের দিকে, আর উত্তল দিকটা থাকে বাইরের দিকে। তো এটা যদি আমি এভাবে ধরে দেখাই, দেখো কিডনিটা এভাবে থাকে আমাদের বডিতে পিছন দিকে। তো এটা যে অবতল দিক, এই অবতল দিকটা থাকে বডির দিকে ফেস করা, আর যে উত্তল দিকটা, এই যে উত্তল দিকটা, এটা থাকে বাইরের দিকে ফেস করা। ঠিক আছে, তো দেখো আমরা কি বললাম, যে অবতল দিকটা থাকে দেহের দিকে ফেস করা বা দেহমুখী। তো এই অবতল অংশের মাঝখানে যে ভাঁজ, একে আমরা বলতেছি হাইলাম বা হাইলাস। অবতল অংশের ভাঁজকে কি বলতেছি, হাইলাম বা হাইলাস। দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে বৃক্কের ভেতরের দিকে অবতল অংশের ভাঁজকে কি বলতেছি, হাইলাস। বৃত্তের ভেতরের দিকে, বৃক্কের ভেতরের দিকে অবতল অংশের ভাঁজকে কি বলতেছি, হাইলাস। বুঝা গেছে। তারপর আসো খ নম্বর প্রশ্নে বলছে কিভাবে মূত্র তৈরি হয় ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটা মোটামুটি একটু বড়, রিটেন কোশ্চেনের জন্য আসা, কিন্তু এনেও অনুধাবনমূলক প্রশ্নে দিছে। তো এটা শর্টকাটে কিভাবে ব্যাখ্যা করা যায়, দেখো বৃক্কের মূত্র তৈরির প্রক্রিয়া যদি একটু জানতে চাই, আমি বৃক্কের যে গঠনগত একক সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে একটা নেফ্রনের চিত্র হচ্ছে বৃক্কের গঠনগত একক। নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত একক। এই যে পেয়ালা আকৃতির গঠন, একে বলতেছি আমরা বোয়েন্স ক্যাপসুল। এর মধ্যে যে কৌশিক জালিকা, তাকে বলতেছি আমরা গ্লোমেরুলাস। কৌশিক জালিকায় রক্ত নিয়ে আসে কে, অ্যাফারেন্ট ধমনী। ঠিক আছে, দেখো এখন আসো যে আরেকবার বলি, এই যে পেয়ালা আকৃতির গঠন, একে বলতেছি আমরা বোমেন্স ক্যাপসুল। এর মধ্যে কৌশিক জালিকাকে বলতেছি গ্লোমেরুলাস। সেখানে রক্ত নিয়ে আসতেছে কে, অ্যাফারেন্ট ধমনী। আবার পরিশ্রুত রক্তকে নিয়ে যাচ্ছে কে, ইফারেন্ট ধমনী। ঠিক আছে, তো এখানে অ্যাফারেন্ট ধমনী, ধরো অ্যাফারেন্ট এ লিখলাম, এটা হচ্ছে ইফারেন্ট ই লিখলাম, এটা গ্লোমেরুলাস, তাকে বলতেছি আমরা জি। ঠিক আছে, তো অ্যাফারেন্ট ধমনীতে কি নাইট্রোজেন গঠিত বর্জ্য থাকে, সেটা আসলো গ্লোমেরুলাসে, সেটা গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে, সেখান থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আলাদা করলো, বাকি পরিশ্রুত রক্ত ইফারেন্টের মাধ্যমে বডিতে ব্যাক করলো। ঠিক আছে, তো এই নাইট্রোজেন গঠিত বর্জ্য কী হয়, সেখান থেকে যায় হচ্ছে বোমেন্স ক্যাপসুল থেকে একটা প্যাঁচানো আকৃতির স্ট্রাকচার নামে, যাকে বলতেছি আমরা নিকটবর্তী প্যাঁচানো নালিকা। তো বোমেন্স ক্যাপসুল থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য আসে নিকটবর্তী প্যাঁচানো নালিকায়। ঠিক আছে,
তারপর দেখো এই নিকটবর্তী প্যাঁচানো নালিকা একটু নেমে লুপ বা ফাঁস আকৃতির গঠন তৈরি করতেছে, যাকে আমরা বলতেছি হেনলি লুপ বা লুপ অফ হেনলির লুপ। ঠিক আছে, তো নিকটবর্তী প্যাঁচানো নালিকা থেকে কোথায় আসলো? হেনলি লুপ। এটা আবার প্রসারিত হয়ে আবার প্যাঁচানো একটা গঠন তৈরি করলো, একে বলতেছি আমরা দূরবর্তী বা প্রান্তীয় প্যাঁচানো নালিকা, যেহেতু আমরা এটা বোমেন্স ক্যাপসুল থেকে দূরে দেখতে পারতেছি। ঠিক আছে, তাহলে এটা কি বললাম? দূরবর্তী প্যাঁচানো নালিকা। আর এটা হচ্ছে নিকটবর্তী। ঠিক আছে, এটা হচ্ছে নিকটবর্তী, এটা হেনলি লুপ দূরবর্তী। ঠিক আছে, তো নাইট্রোজেন গঠিত বর্জ্য নিকটবর্তী প্যাঁচানো নালিকা থেকে হেনলি লুপ হয়ে দূরবর্তী প্যাঁচানো নালিকায় আসলো, সেখান থেকে আলটিমেটলি কোথায় গিয়ে ড্রেন হবে বা কোথায় গিয়ে শেষ হবে? সংগ্রাহী নালিকায় এসে শেষ হবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে মূত্রটা তৈরি হয়। আর এর একই সাথে কি কি আসে? বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এখানে জমা হয়, যেমন পটাশিয়াম বাইকার্বনেট, এই সকল বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এই লুপ বা রেনাল যে টিউবুল আছে সেখানে আবার নিঃসৃত হলো। আর একই সাথে সেখান থেকে বেড়ে আসে কি? বিভিন্ন প্রয়োজনীয় উপাদান, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, গ্লুকোজ, এগুলো কি হয়? আবার এই রেনাল টিউবুল থেকে বের হয়ে আসে। ঠিক আছে, তো কি বললাম যে প্রয়োজনীয় উপাদানগুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, গ্লুকোজ, এগুলো সে পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন করলো। আর যে অপদ্রব্য বা ক্ষতিকারক পদার্থ যেমন হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, বাইল সল্ট, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে আবার সেখানে নিঃসৃত হইলো। ঠিক আছে, এভাবে কি হয়? আলটিমেটলি যেগুলো সংগ্রাহী নালিকা আসে সেটাকে আমরা কি বলতেছি? মূত্র বলতেছি। আচ্ছা দেখো, এখানে কি বলা হয়েছে? রক্ত পরিস্রাবনের মাধ্যমে, রক্তকে পরিস্রাবন বা ছাঁকনির মাধ্যমে বৃক্ক কি করে? মূত্র তৈরি করে। এখন দেখো বৃক্কের মধ্যে কি আছে? নেফ্রন, তার একটা পার্ট হচ্ছে গ্লোমেরুলাস কি করে? ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে সেই পরিস্রুত তরল তৈরি করে। গ্লোমেরুলাস কি করে? ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল তৈরি করে। এই তরলকে কি বলে? আল্ট্রাফিল্ট্রেট। তরলকে কি বলতেছে? আল্ট্রাফিল্ট্রেট। এই আল্ট্রাফিল্ট্রেট কি হয়? রেনাল টিউবিউল, যার তিনটা পার্ট বলছিলাম, নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলি লুপ, দূরবর্তী প্যাঁচানো নালিকা, তার মধ্য দিয়ে যাওয়ার সময় কয়েক দফা শোষণ নিঃসরণ এর মধ্য দিয়ে যায়, শোষণ নিঃসরণের মধ্যে দিয়ে যায়। যেগুলো প্রয়োজনীয় সেগুলো শোষণ হয়, যেগুলো ক্ষতিকারক সেগুলো নিঃসরণ হয়। আর সবশেষে যে তরলটি পাওয়া যায় তাকে আমরা কি বলতেছি? মূত্র। ঠিক আছে, তারপর দেখো সবশেষে যেই তরলটি আমরা পাবো তাকে আমরা কি বলবো? মূত্র। যা সংগ্রাহী নালিকার মাধ্যমে প্রথমে কই যায়? প্রথমে যায় হচ্ছে পেলভিসে, তারপর পেলভিসের যে নিচের অংশ অর্থাৎ ইউরেটার, তার মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হয়। এভাবে কি হয়? প্রতিনিয়ত বৃক্ক মূত্র তৈরি করে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা দেখো গ নম্বর প্রশ্নে কি বলছে? গ নম্বর প্রশ্নে বলছে যে সেলিমের বিকল হওয়া অঙ্গটির কার্যকরী এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো। বিকল হওয়া অঙ্গটির কার্যকরী এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো। মানে কি বলছিলাম? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। আর অঙ্কটা দেখতে কেমন? সিমবেচির মতো। এই দুইটা শর্ত কে পূরণ করতেছে? আমাদের বৃক্ক। শর্ত দুইটা পূরণ করতেছে কে? বৃক্ক বা কিডনি। তাহলে কি বলছে? বৃক্কটির কার্যকরী এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা জানি বৃক্কের কার্যকরী এককের নাম কি? নেফ্রন। বৃক্কের কার্যকরী এককের নাম কি? নেফ্রন। তাহলে এখানে কি বলছে? নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো চলো দেখি। দেখো এখানে কি বলা হয়েছে? বিকল হওয়া অঙ্গটির নাম কি? বৃক্ক। আর বৃক্কের কার্যকরী এককের নাম নেফ্রন। তাহলে নেফ্রনের চিহ্নিত চিত্র নিচে অঙ্কন করা হলো। ঠিক আছে, এখন দেখো চিহ্নিত চিত্র কিভাবে আঁকা হয়েছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা নেফ্রনের চিত্র। দেখো নেফ্রনে একটা ধমনী যেটা আসতেছে, নেফ্রনের ক্ষেত্রে একটা ধমনী আমাদের বৃক্কে প্রবেশ করতেছিল। এই ধমনীটার নাম কি বলতেছি আমরা? অ্যাফারেন্ট ধমনী বা অ্যাফারেন্ট আর্টেরিওল। একটা ধমনী নেফ্রনে প্রবেশ করলো বৃক্কের মধ্য দিয়ে, একে বলতেছি আমরা অ্যাফারেন্ট ধমনী বা অ্যাফারেন্ট আর্টেরিওল। এই ধমনীটা আইসা এখানে দেখো একটা কৌশিক জালিকা, যেটা 50টা মতো কৌশিক নালী নিয়ে তৈরি, এই কৌশিক জালিকা তৈরি করলো, একে আমরা বলতেছি গ্লোমেরুলাস। কৌশিক জালিকাটা থেকে কি বলতেছি? গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস থেকে আপনার আরেকটা ধমনী বিশুদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে, একে বলতেছি আমরা ইফারেন্ট ধমনী। যেটা বিশুদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে তাকে আমরা বলতেছি ইফারেন্ট ধমনী। ঠিক আছে, আর যে গ্লোমেরুলাসকে আবৃতকারী, এই দেখো পেয়ালা আকৃতির মতো একটা গঠন, গ্লোমেরুলাসকে আবৃতকারী পেয়ালা আকৃতির মতো একটা গঠন, একে বলতেছি আমরা বোমেন্স ক্যাপসুল। এই গঠনটাকে কি বলতেছি আমরা? বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে,
এই বোমেন্স ক্যাপসুল থেকে আসার পর দেখো এই টিউবের মতো একটা স্ট্রাকচার যেটা হচ্ছে পেঁচানো, এই পেঁচানো অঙ্গটাকে আমরা কি বলতেছি, অংশটাকে একে বলতেছি নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী কেন বলতেছি, কারণ এটা বোমেন্স ক্যাপসুলের কাছে, ঠিক আছে। এই নিকটবর্তী পেঁচানো নালিকা দেখো এখানে শুরু হয়ে আসছে, ঠিক আছে। শুরু হয়ে আসার পর একটা সরু এবং লুপ বা ফাঁস তৈরি করতেছে, সরু এবং লুপ বা ফাঁস তৈরি করতেছে। এই লুপকে বলতেছি আমরা হেনলির লুপ বা লুপ অফ হেনলি, ঠিক আছে। সংকুচিত অংশটাকে কি বলতেছি, হেনলির লুপ। এই হেনলি লুপ এই পয়েন্টে আসার পর দেখো এখানে আবার সে প্রসারিত হইলো, প্রসারিত হয়ে আবার সে একটা পেঁচানো আকৃতির গঠন তৈরি করলো, ঠিক আছে। প্রসারিত হওয়ার পর আরেকটা পেঁচানো আকৃতি গঠন তৈরি করলো, একে বলতেছি আমরা দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী কেন বলতেছি, কারণ এটা বোমেন্স ক্যাপসুল থেকে দূরে, ঠিক আছে। আলটিমেটলি এই দূরবর্তী পেঁচানো নালিকা কোথায় এসে শেষ হলো, সংগ্রাহী নালিকা বা সংগ্রাহক নালিকাতে এসে এই দূরবর্তী পেঁচানো নালিকাটা আলটিমেটলি শেষ হইলো, ঠিক আছে। তো এই নালিকাটাকে কি বলতেছি, সংগ্রাহক নালিকা বা সংগ্রাহী নালিকা, ঠিক আছে। তো এটা হচ্ছে বৃক্কের কার্যকরী একক বা নেফ্রনের চিহ্নিত চিত্র। তারপর দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলছে। আচ্ছা দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে ডাক্তারের উল্লেখিত পদ্ধতি দ্বয়ের মধ্যে সেলিমের জন্য কোনটি টেকসই, ওয়ার্ডটা কি, কোনটি টেকসই, ঠিক আছে। ডাক্তার দুইটা পরামর্শ দিছে, একটা বলা হয়েছে মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন, আরেকটা বলা হয়েছে নিকট আত্মীয়র কাছ থেকে অঙ্গ গ্রহণ, যাকে আমরা বলতেছি বৃক্ক প্রতিস্থাপন। আর মেশিনের সাহায্যে যেটা করা হইতেছে সেটা হচ্ছে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে, আর প্রক্রিয়াটাকে কি বলতেছি আমরা, ডায়ালাইসিস, ঠিক আছে। তো এখন কি বলছে, পদ্ধতি দ্বয়ের মধ্যে কোনটি টেকসই সেটি বর্ণনা করো, মূল্যায়ন করো, ঠিক আছে। আমরা জানি কি ডায়ালাইসিস কি, আমরা ডায়ালাইসিস হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিমভাবে আমাদের দেহে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়েছিল সেটা আমাদের বডি থেকে বের করে দেওয়ার নাম কি, ডায়ালাইসিস। এটার মানে প্রিন্সিপালটা কি, একটা ডায়ালাইসিস টিউব থাকবে, ওই টিউবটা ডোবানো থাকবে হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে। এই টিউবটার এক প্রান্ত থাকবে আমাদের কবজির ধমনির সাথে, অন্য প্রান্ত থাকবে কবজির শিরার সাথে, ঠিক আছে। তো দেখো এটা আমরা এখান থেকে আসি যে কিভাবে ব্যাখ্যা করছে। দেখো এখানে বলা হয়েছে তার কিডনি বিকল হয়েছে, রোগটা কি, কিডনি বিকল, ঠিক আছে। কিডনি বিকল হওয়ার কারণে কি করা যেতে পারে, চিকিৎসক তাকে দুইটা পরামর্শ দিয়েছিল, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। দুইটা পরামর্শ কি, একটা ডায়ালাইসিস আর একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। এর মধ্যে টেকসই কোনটা, ডায়ালাইসিসের তুলনায় বৃক্ক প্রতিস্থাপনই হচ্ছে টেকসই। তাহলে টেকসই কোনটা, বৃক্ক প্রতিস্থাপন। কেন টেকসই বলতেছি, দেখো বৃক্ক বিকলের দীর্ঘদিন এখানে কি বলছে, একজন সুস্থ ব্যক্তির কিডনি যদি আমি সেই অসুস্থ বা বিকল কিডনি জায়গায় স্থাপন করি তাকে আমরা কি বলতেছি, বৃক্ক প্রতিস্থাপন বা বৃক্ক সংযোজন। আর ডায়ালাইসিস কি, বৈজ্ঞানিক উপায়ে বা কৃত্রিম উপায়ে রক্ত পরিশোধন করার নাম কি, ডায়ালাইসিস। বৈজ্ঞানিক উপায়ে বা কৃত্রিম উপায়ে রক্ত পরিশোধন করার নাম কি, ডায়ালাইসিস, ঠিক আছে। আর স্থায়ী সমাধান কি, বৃক্ক প্রতিস্থাপন। দেখো এখানে কি বলছে, ডায়ালাইসিসে শুধু অর্থ ব্যয় ও শারীরিক কষ্ট নয়, মূল্যবান সময়ের অপচয় ঘটে, ঠিক আছে। অর্থ ব্যয় তো হয়, এটা ব্যয়বহুল, একই সাথে এটা সময় সাপেক্ষ, কারণ এটা বারবার করতে হয়, যার কারণে বারবার করার কারণে একে আমরা বলতেছি টেম্পোরারি বা অস্থায়ী, ঠিক আছে। এটা প্রিন্সিপাল বলতে নিছিলাম যে এটা ডায়ালাইসিস ফ্লুইডের এক প্রান্ত থাকবে আমাদের কবজির ধমনির সাথে, অন্য প্রান্ত থাকবে কবজির শিরার সাথে, ঠিক আছে। তো ধমনি থেকে নাইট্রোজেনযুক্ত রক্ত আসলো, আসার পর ডায়ালাইসিস ফ্লুইডে গেল, সেখানকার টিউবটা হচ্ছে আংশিক বৈষম্যভেদ্য, যার কারণে রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আলাদা হয়ে যায়, আর বাকি যে পরিশোধিত রক্ত সেটা আবার আমাদের শিরার মাধ্যমে, ডায়ালাইসিস টিউব দিয়ে শিরার মাধ্যমে আমাদের বডিতে ব্যাক করে আনা হয়। তাহলে এটাকে টেম্পোরারি বা অস্থায়ী কেন বলতেছি, কারণ এটা নির্দিষ্ট সময় পরপর করা লাগতেছে। কারণ কি, ডায়ালাইসিস করা হলে ওই সময় যে পরিমাণ নাইট্রোজেন গঠিত বর্জ্য ছিল শুধুমাত্র সেইটুকুই আমাদের বডি থেকে বের হয়, পরবর্তীতে যেগুলো তৈরি হয়েছিল সেগুলোকে বের করার জন্য আবার আরেকবার ডায়ালাইসিস করা লাগে, ঠিক আছে। যার কারণে একে টেম্পোরারি বলতেছে। আর বৃক্ক প্রতিস্থাপনকে পার্মানেন্ট কেন বলতেছি, একবার যদি আমি বৃক্ক প্রতিস্থাপন করি, ওই বৃক্ক যতক্ষণ কার্যকর থাকবে, যদি ওটা মৃত্যু পর্যন্ত কার্যকর থাকে তাহলে ওই মৃত্যু পর্যন্ত আমাদের বডিকে সাপোর্ট দিয়ে যাবে। বডি থেকে যে পরিমাণ নাইট্রোজেন গঠিত বর্জ্য তৈরি হবে প্রত্যেক মুহূর্তে সে সেটাকে বডি থেকে নিষ্কাশন করবে, ঠিক আছে। তো দেখো এনে কি বলা হয়েছে, অন্যদিকে প্রাথমিক পর্যায়ে বৃক্ক প্রতিস্থাপন ব্যয় সাপেক্ষ। প্রাথমিক অবস্থায় বৃক্ক প্রতিস্থাপন মানে অপারেশন করা বা অস্ত্রোপচার, এটা ব্যয় সাপেক্ষ হলেও দীর্ঘমেয়াদী, এটা কি দীর্ঘমেয়াদী। তারপর স্থায়ীভাবে নষ্ট বৃক্কের বিকল্প হিসেবে সুস্থ ব্যক্তির প্রতিস্থাপনকৃত বৃক্ক স্থায়ী সমাধান হইতে পারে। তাহলে স্থায়ী সমাধান কি, বৃক্ক প্রতিস্থাপন। এবার আসলে বৃক্ক প্রতিস্থাপনও আবার দুইভাবে হতে পারে।
একটা হচ্ছে হলো নিকটাত্মীয়র মাধ্যমে, আরেকটা হচ্ছে মরণোত্তর বা যাদের হচ্ছে ব্রেন ডেড বলা হয় তাদের বৃক্ক প্রতিস্থাপনের মাধ্যমে হইতে পারে। আসলে নিকটাত্মীয়দের ব্রেন মানে কিডনি নেওয়ার মানে সুবিধাটা কি, আমরা জানি বৃক্ক প্রতিস্থাপনের প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে টিস্যু ম্যাচিং। ঠিক আছে, যদি টিস্যু ম্যাচ করে তাহলে শুধুমাত্র ওই আদার্স যে অঙ্গটা যেটা বাইরে থেকে ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল সেটাই শুধু ওই দেহে কাজ করবে। আদারওয়াইজ যদি টিস্যু ম্যাচ না করে তাহলে ওই অঙ্গটা ওই দেহে কাজ করবে না। তো নিকট আত্মীয়দের মধ্যে যারা হচ্ছে বাবা মা ভাই বোন চাচা চাচি এদের ক্ষেত্রে বৃক্কের যে টিস্যু ওই টিস্যু ম্যাচ করার চান্স সবচেয়ে বেশি। ঠিক আছে, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে হলো যারা মরণোত্তর বা ব্রেন ডেড, তাদের হচ্ছে ব্রেন ফাংশন করতেছে না, মানে তার কোনো জ্ঞান নেই কিন্তু বডি তার নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতেছে, এটা একটা হইতে পারে। আরেকটা হচ্ছে মরণোত্তর, মানে সে মারা গেছে কিন্তু তার কিছু ঘন্টা পর্যন্ত বা কিছুদিন পর্যন্ত তার কিডনি কার্যক্ষম থাকে। ওই কিডনি যদি আমি ট্রান্সপ্ল্যান্ট করি তাহলেও কিন্তু আমাদের যে অসুস্থ কিডনি সেটার বিকল্প হিসেবে ওটা কাজ করতে পারবে। ঠিক আছে, তো দেখো প্রথমে বলা হয়েছে নিকটাত্মীয়র কিডনি যদি আমরা সুস্থ দেহের কিডনিতে প্রতিস্থাপন করি। ঠিক আছে, এটা একটা। আর আরেকটা হচ্ছে মৃত ব্যক্তির কিডনি নিয়ে সুস্থ ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা। ঠিক আছে, একটা হচ্ছে মৃত ব্যক্তির কিডনি নিয়ে সুস্থ ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা। তাছাড়া মরণোত্তর চক্ষুদানের মতো মরণোত্তর বৃক্কদান বা কিডনি দানও হইতে পারে। ঠিক আছে, আবার ধরো বলা হয়েছে কি একটা আমাদের দেহে হচ্ছে দুই পাশে মেরুদণ্ডের দুই পাশে দুইটা কিডনি আছে। তো এর মধ্যে একটা কিডনি যদি টোটালি ফাংশনেবল হয় তাহলে ওই একটা কিডনি আমাদের বডির যত প্রকার নাইট্রোজেন গঠিত বর্জ্য আছে সেগুলো বের করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, তো দুইটা কিডনির মধ্যে একটা কিডনি কার্যক্রম হলে আমাদের বডি ফাংশন করতে পারবে, কিন্তু যদি দুইটাই কার্যক্রম না হয় তাহলে কিন্তু আমাদের বডি ফাংশন করতে পারবে না। তো কোনো ব্যক্তি যদি দুইটা ফাংশন করে তাহলে সে একটা দিয়ে জীবন ধারণ করতে পারবে, চাইলে সে অন্যটা কোনো এক অসুস্থ ব্যক্তি বা তার কোনো নিকটাত্মীয় যদি কিডনি বিকলের রোগী থাকে তাহলে তাকে সে দান করতে পারবে। ঠিক আছে, এখানে কি বলছে, একটি কিডনি যদি কার্যক্রম থাকে তাহলে সেটি দিয়ে জীবন ধারণ করা সম্ভব। আর সেটি যদি একজন সুস্থ কিডনি প্রতিস্থাপন করা হয় তাহলে এই রোগের চিকিৎসা করা সম্ভব, কিডনি বিকলের রোগের চিকিৎসা করা সম্ভব। এক্ষেত্রে ক্রাইটেরিয়া কি বলছিলাম, টিস্যু ম্যাচিং। যদি টিস্যু ম্যাচ করে তাহলে ওই অঙ্গটা ওই দেহে কাজ করবে, আদারওয়াইজ ওই দেহে কাজ করবে না। আর এই টিস্যু ম্যাচ করার সম্ভাবনা কাদের বেশি, নিকট আত্মীয়দের মধ্যে সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বলা হয়েছে বৃক্ক অকার্যকর হলে যেটা হচ্ছে টেকসই কোনটা হবে, বৃক্ক প্রতিস্থাপন পদ্ধতিটাই টেকসই হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আজকের পর্ব। ধন্যবাদ, তোমাদের পরবর্তী কোনো এক পর্বে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।